দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। আজকে আমরা আলোচনা করতে চাই গতকালকে হাসনাত আবদুল্লাহর উপর যে হামলা হয়েছে এবং তাকে কেন্দ্র করে যেসব আলোচনা হচ্ছে সেখান থেকে সার্বিক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন। আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, তিনি সাধারণ সম্পাদক জাতীয়বাদী কৃষক দল। আছেন জনাব রেজাউল করিম রনি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জনাব রনি, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের রাজনীতিতে সংঘাত খুব অস্বাভাবিক নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে সংঘাত ঘটে এবং হাসনাত আবদুল্লাহর উপর যে আক্রমণ সেটা কিছু বিচারে হয়তো নতুন, কারণ এনসিপি একটা নতুন রাজনৈতিক দল। হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলে আসছিলেন অনেকদিন ধরে এবং তার সাথে এই হামলার যোগাযোগ ঘটানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু গত 8 মাসেই নানান ধরনের রাজনৈতিক সংঘাত আমরা দেখেছি আরও নানান প্রেক্ষাপটে। এই রাজনৈতিক সংঘাতের যে সংস্কৃতি, সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো? ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে শুনছেন, আমাদেরকে শুনছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা, এবং আমার সহালোচক শ্রদ্ধেয় বড় ভাই এবং আপু আছেন। তো দেখেন, আমরা যে কথাটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই আজকে আমি, সেটা হলো যে বাংলাদেশের রাজনীতির যে মডেলটা, সেটা হলো আওয়ামী মডেল। এই আওয়ামী মডেলের বিরুদ্ধেই আমাদের অভ্যুত্থানটা। 5 তারিখে জনগণ রায় দিয়েছে যে আমরা আর কোনো রকম মাসেল পাওয়ারের রাজনীতি দেখতে চাই না। আমরা যে রাজনীতিটা দেখতে চাই সেটাকে, যেটা নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটা তো অনেক ধরনের কথা বলা যাবে। একটা বাক্যে যদি বলি সেটা কি, সেটা হলো দল যার যার রাষ্ট্র সবার। মানে হলো আমার দল যদি কিয়ামতের আগ পর্যন্ত কোনো দিন ক্ষমতায় না যায়, কোনো সমস্যা নাই, আমার অধিকারটা রাষ্ট্র প্রোটেক্ট করবে। এইরকম একটা রাজনীতি আমরা দেখতে চাই। সেখানে সংঘাত তো দূরের কথা, আমার মত যদি আলাদা হয় আমার গায়ে একটা ফুলের টোকাও দেওয়া যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এই রাজনৈতিক ভিন্নতার কারণে শারীরিক বল প্রয়োগের যে সংস্কৃতি আমাদের এখানে, যে আপনার হাত থাকতে মুখে কি বলা হয় না, যে এই অবস্থা যতক্ষণ হতো, তার মানে আপনি আওয়ামী মডেলে আটকে আছেন। এবার আপনি যেই দলই করেন, যেই দলের নামেই করেন, এটা এই আওয়ামী মডেল চলবে না বাংলাদেশে। আর এখন পার্টিকুলারলি আপনার প্রশ্নে যদি ফিরি, হাসনাত আবদুল্লাহর উপর যে আক্রমণটা, এইটা ধরেন, এইটা কিন্তু এনসিপি নেতার উপর আক্রমণ আকারে কিন্তু কেউ দেখছে বলে আমার মনে হয়নি। অন্তত ছাত্রদলের রিয়েকশন, ছাত্র শিবিরের রিয়েকশন বা অন্যান্য লোকজনের রিয়েকশন, এটা কিন্তু সবাই অভ্যুত্থানের শক্তির উপর আঘাত হিসেবেই দেখছে। এইটার নানা রকম ব্যাখ্যা থাকতে পারে, নানা রকম দৃষ্টিভঙ্গি থেকে এটা আলোচনা করা যেতে পারে, কিন্তু এইটার একটা গুরুত্বপূর্ণ ফেনোমেনা এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি যে অভ্যুত্থানের যে আবেগ, অভ্যুত্থানের যে শক্তি, এইটার ব্যাপারে ঐক্যটা এখনও অটুট। মানে আমাদের যে কমন এনিমি যে আওয়ামী লীগ, এই ব্যাপারে জাতিগত ঐক্য আমরা যেটা মনে করছিলাম যে নতুন দল আসলো, তারপরে হলো বিএনপি জামাতের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা, বিএনপি এনসিপি এক ধরনের প্রতিযোগিতা, হ্যাঁ, তার মানে ঐক্য বুঝিয়ে আর নাই, তারা আবার সেই আগের মতো এই 100% প্রতিযোগিতার মধ্যে নেমে গেল বিরোধিতা। দেখেন, 5 তারিখের অভ্যুত্থানের পরে 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার দিন মনে হয় শেষ হয়ে গেছে। এটা আমাদের মনে রাখতে হবে। ফলে এখন রাজনীতির মূল ব্যাপারটাই হলো কে কত ভালো প্রপোজাল জনগণকে দিতে পারে। জনগণ যেটা অ্যাকসেপ্ট করে তাকে জনগণ তাদের আপনার কী বলে ম্যান্ডেট দিবে। ফলে এখানে ধরেন বিএনপি একটা প্রস্তাবনা দিল, এখন শুধু বিএনপি দিছে বইলে এটা আমি 100% বিরোধিতা করবো, বা এনসিপি একটা দিল, হ্যাঁ, এখন এটা এনসিপি দিছে বলে আমি এটা 100% বিরোধিতা করব। এই রাজনীতির এখন আর দরকার নেই। কারণ হলো এখন সবাই বাংলাদেশপন্থী একটা রাজনীতি, যে রাজনীতির বিকাশ, এটা 5 তারিখের পরে আমাদের একটা সুবর্ণ সুযোগ হলো রাজনীতির বিকাশ ঘটানোর। এখন আবার সুবর্ণ সুযোগ হলো বিনাশেরও। যদি আপনি আওয়ামী মডেলে ফেরত যান, আপনার বিনাশ হবে। আওয়ামী মডেল, নতুন মডেলের দিকে কি আমরা এগোতে পারছি? সেই নতুন মডেলের দিকে এগোতে না পারার ব্যর্থতা তো ধরেন আপনার এটা সম্মিলিত ব্যর্থতা হবে। তাহলে তার মানে তখন আপনার পানিশমেন্টটা কি হবে? পানিশমেন্টটা হবে আপনি এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে আপনি যে একটা রাজনৈতিক ফ্রিডম পেলেন, সেইটাকে যদি আপনার, যে আমরা কোন ধরনের রাজনীতি চাই না সেটা আমরা জানি, এখন আমাদের চ্যালেঞ্জ হলো কোন ধরনের রাজনীতি চাই সেটা গঠন করা। সেই চ্যালেঞ্জটা কারা নিবে? সেই চ্যালেঞ্জটা নিবে পলিটিক্যাল পার্টিসগুলো। সেই চ্যালেঞ্জটা যদি আপনি নিতে না পারেন, তাহলে এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন গেল, এইটার কাফফারা কিন্তু আপনাকে দিতে হবে আগামী দিনে। ইতিহাস আপনি ভুলে যেতে পারেন, কিন্তু ইতিহাস যখন প্রতিশোধ নেয়, আমরা এটা জানি, খুব ভয়ঙ্করভাবে প্রতিশোধ নেয়। তো আপনি যদি এখন ধরেন অভ্যুত্থানের শক্তি থেকে একটা দল তৈরি হলো এনসিপিও যদি ব্যর্থ হয়, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ, কিশোর, শিশু রাস্তায় নেমে আসলো, নেমে আসার মধ্য দিয়ে তাদের মধ্যে যেটা বলি আমরা কালেকটিভ কর্তাসত্তার যে একটা উন্মেষ হলো,
তাদের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়ে গেছে, এটা আপনি চান বা না চান। হ্যাঁ, সেই সচেতনতার মধ্যে তারা জানে কোন ধরনের রাজনীতিকে প্রতিহত করতে হয়, এই শিক্ষাটা তাদের হয়ে গেল। ফলে আপনাকে এই জন্য বারবার আমরা যেটা বলি, 5 তারিখ আমাদের টোটাল রাজনৈতিক দলগুলোর জন্য সবার জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। আমরা কে কতটা এই অভ্যুত্থানের স্পিডটাকে আপহোল্ড করে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র, যেখানে ক্ষমতার সাথে সরাসরি নাগরিকদের সম্পর্ক থাকবে। ক্ষমতার সাথে আওয়ামী মডেলটা কি, ক্ষমতার সাথে আওয়ামী ট্রাইবাল রাজনীতি যেটা আমরা বলি, এইটা হলো বাংলাদেশটা যে টুঙ্গিপাড়ার উপনিবেশ ছিল, সেইখানে দলের ক্ষমতার মালিক ছিল শুধু আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক সংগঠন না। এটাকে যদি আপনি রাজনৈতিক সংগঠন মনে করেন তাহলে একটা বড় ভুল করা হবে। এইটা ফ্যাসিজমের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন, এবং এটা একটা লুটপাটের সিন্ডিকেট, এবং সেই সিন্ডিকেটটা রাজনীতি মনে করে অনেক লোক প্রতারিত হয়েছে। ফলে এখন আমাদের কাজ হলো সমাজকে, হ্যাঁ, এই যে আওয়ামী লীগ যে একটা নফসানিয়াত, ধরেন আপনি যদি এখনো মনে করেন ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা ভালো, উন্নয়নের লক্ষণ, আপনি আওয়ামী লীগের যে দলই করেন আপনি, অসুবিধা নেই। ফলে এই যে আওয়ামী নফসানিয়াত, এটা থেকে গোটা জাতিকে মুক্ত করার একটা আপনার উদ্যোগ আমাদের নিতে হবে। সেক্ষেত্রে সমস্ত দলগুলোকে 5 তারিখের অভ্যুত্থানের আলোকে একটা প্রতিযোগিতায় নামতে হবে, কে কত বেশি জনগণকে ক্ষমতায়িত করতে পারে। হ্যাঁ, এইটাই হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত। জি, ধন্যবাদ। মনিরুল শামীম, আপনার কাছে আসি। হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণ এবং সব মিলিয়ে নানান জায়গায় এনসিপি নানান ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়ছে, সে কথা আপনারা বিভিন্ন জায়গায় বলেছেনও। সেক্ষেত্রে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির কথা আপনারা বলেন, যেখানে পেশি শক্তি বা অর্থশক্তির প্রভাবটা কমে আসবে, সেদিকে এগোতে কি আপনারা পারছেন? ধন্যবাদ। সবাই যারা দেখছেন শুভেচ্ছা, এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখুন, আমরা বারবার করেই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এবং যে স্বপ্নটা অভ্যুত্থানের ভেতর থেকে এসছে, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যেই ধরনের রাজনীতি দেখতে চাই না, সেই কথাগুলোই কিন্তু অভ্যুত্থান থেকে বারবার করে এসছে। এবং বিভিন্ন, শুধুমাত্র এমন না যে অভ্যুত্থানের ভেতর থেকে, তখন সেইখানে অভ্যুত্থানের সময়ে একটা মানুষ যে আসলে রাস্তায় নামেনি, সেও কিন্তু ঘরে বসে এই চিন্তাই করছে যে এবার বুঝি একটা পরিবর্তন হবে, এবং এবার বুঝি সেই পেশিশক্তি রাজনীতি আর থাকবে না। এবং অনেক মানুষ, এবং আমার মনে হয় যে এমন, আমি যদি বলি আওয়ামী লীগ, যেরকম ভাইয়া খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং খুবই সত্য কথা, সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা শুধুমাত্র যদি একটা দল হিসেবে আমরা বলি সেটা ভুল হবে। এটা একটা কি বলবো, এটা একটা ইনস্টিটিউশন করে ফেলেছে, এবং একটা অপরাজনীতির ইনস্টিটিউশন। তো এই জায়গাতে আমি যদি বলি যে যেই মানুষগুলো এখন পর্যন্ত এই সংগঠনের সাথে আছে এবং এই মতাদর্শ ধারণ করে, তারা ছাড়া এমন অভ্যুত্থানে কিন্তু অনেক মানুষের এই একটা যে চিন্তা, যে আওয়ামী লীগকে একেবারে মোটামুটি দেবতুল্য জায়গায় যারা ভাবতেন, তাদেরও কিন্তু একটা বোধোদয় হয়েছে অনেকেরই, যে ঠিক আছে, এখন বোধহয় এই জায়গা থেকে একটা নতুন রাজনীতি হয়তো আসবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সকলেরই একটা স্বপ্নভঙ্গের জায়গা এখন তৈরি হয়েছে। সেটা শুধুমাত্র এই হাসনাত আব্দুল্লাহর উপরে যেই হামলা, সেটার একটা নজির বলতে পারেন। আর এটার আমি একটা এটার কারণও কিন্তু একটা আছে, এবং এই দায়ভারটা আমাদের সবার। আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়েও কিন্তু আওয়ামী লীগ নিয়ে একটা, যেটা আসলে আমি যদি বলি বাংলাদেশের 90% মানুষের মনের কথা, যে আওয়ামী লীগের বিচার এবং এই গণহত্যার বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, সেই জায়গা থেকে আমরা কি আসলে এক সুরে কথা বলতে পেরেছি? এবং সেই জায়গা থেকে আমরা এখনো দেখছি যে অনেক দলের মধ্যে অনেক ধরনের মত, যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, বা অনেকে সরকারের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার একটা বক্তব্য মাঝখানে আমরা শুনলাম যে আওয়ামী লীগ আসলে রাজনীতিতে প্রাসঙ্গিক হবে কিনা বা নির্বাচনে যাবে কিনা সেটার সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগ নেবে। এর থেকে অদ্ভুত কথা তো আসলে আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আর শুনি নাই, এবং এই কথাগুলো কিন্তু সেই শক্তিটা আরো বাড়িয়ে দেয় এবং আমাদের কিন্তু ভালনারেবল করে তোলে। এবং যখন আপনি দেখবেন যে এই হাসনাত আব্দুল্লাহর উপরে যে হামলা, এই হামলার পরে একদম ইনস্ট্যান্ট 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টার মধ্যে আমরা যে মিছিলটা দেখলাম, আপনি দেখবেন বাংলাদেশের 52টা জেলায় এখন পর্যন্ত আমার কাছে যা তথ্য, 52টা জেলায় মিছিল হয়েছে ইনস্ট্যান্ট গতকাল রাতেই, এবং আজকে সারাদিনও হয়েছে, এবং আগামীকালকেও সম্ভবত হবে। সুতরাং এখানে কিন্তু দল মত নির্বিশেষে সকল মানুষ কিন্তু এই যে অপরাজনীতি, যেটা আসলে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে যার পতন হয়েছে, তার আবার মাথাচাড়া দিয়ে ওঠা, এটাকে কিন্তু কেউই স্বাভাবিকভাবে দেখছে না। এখানে একটা যুক্তি দেওয়া হয় যে জামাতকে নিষিদ্ধ করে তো আসলে জামাতের রাজনীতির ক্ষতি
সরকার করতে পারেনি, বরং তারা অনেকে মতে শক্তিশালী হয়েছে। ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি আসলে তাকে দিনের শেষে শক্তিশালী করে তোলার সুযোগ তৈরি হয় কিনা, এই প্রশ্নটা অনেকে তোলে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিন্তু বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা যাতে না থাকে। দেখেন, এখন অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে আগামী আমরা সবাই নির্বাচনের কথাই বলছি, সেই নির্বাচনের সময় আপনি আবার কিভাবে এই নৌকা মার্কা আবার দিবেন, এটা তো খুবই বড় প্রশ্ন। মানে এইটার সাথে তো আসলে কোনো কিছুরই কোনো তুলনা হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক হতে পারে না, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আমরা বলছি যে বিচারের মাধ্যমে। কারণ দেখেন, এই গণহত্যার যখন এই যে এখন আমরা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে বিচার চাইছি, এবং যারাই আছে, এবং দেখেন বিচারের কথাও যদি বলি, বিচারের কথাও তো খুবই একটা ভঙ্গুর একটা অবস্থার মধ্যে দিয়ে আছে। কারণ এখন পর্যন্ত আজকেই আমার কাছে কল আসলো, সেটা হচ্ছে আমার জেলা নওগাঁর যুবলীগের এখনো যারা সন্ত্রাসী তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এবং যারা অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে আন্দোলনের যারা, তাদের কিন্তু এখনো ভয়ভীতি দেখাচ্ছে এবং তারা ওপেন ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এখানে সরকারের দিক থেকে তো একটা এই জায়গাতে তো অন্তত একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। এবং যখন কিনা আপনি একটা দলকে বিচারের আওতায় আনবেন, বিচারের মাধ্যমে তার সকল কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড এবং সম্পৃক্ততা যখন নিষিদ্ধ করবেন, সেটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে হবে। সুতরাং একজন রাজনৈতিক দল হিসেবে একজনকে তার নিবন্ধন বাতিল করা এবং রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা এবং তাকে বিচারের মাধ্যমে আসলে নিষিদ্ধ করা, সেটার মধ্যে তো পার্থক্য আছে। এবং এটা যদি নির্বাচন কমিশনের, তো অবভিয়াসলি এখানে একটা ব্যাপার দেখেন, আমরা নির্বাচন কমিশনেও দেখলাম যে গণহত্যার দায়ে আসলে যেই দলগুলো অভিযুক্ত তাদের আসলে রাজনীতি, আমি যদি বলি ইলেকশনে তারা পার্টিসিপেট করতে পারবে কিনা, সেই জায়গাতে একটা প্রশ্ন থেকে যায়। সুতরাং সেখানে আইনের মাধ্যমে এইটা প্রতিষ্ঠা করা যে গণহত্যার দায়ে যেই রাজনৈতিক দলগুলো অভিযুক্ত তাদের আসলে নির্বাচন থেকে বিরত রাখা, এটা তো আসলে সরকারের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ আসা খুবই সমীচীন এই মুহূর্তে। জি, ধন্যবাদ। জনাব বাবুল, আপনার কাছে আসতে চাই। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তো আলোচনা রয়েছে, এর পাশাপাশি অন্তর্কোন্দলে বিএনপির মধ্যেও প্রায় অর্ধশতাধিক কর্মীর নিহত হওয়ার খবর বিবিসি দিচ্ছে। সেই ক্ষেত্রে দলের ভেতরের সংঘাত বা পরাজিত শক্তির সাথে বিভিন্ন ক্ষেত্রে সংঘর্ষ, এই সবগুলো থেকে আসলে বেরিয়ে এসে একটা সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি করার জন্য বিএনপি কি ভাবছে, বিশেষত নির্বাচন পরবর্তী সময়ে এই রাজনীতির চেহারাটা কি হবে? না, আপনি যেটা বলেছেন এটা তো স্বাভাবিক একটা বাস্তবতা। হ্যাঁ, এটা নতুন কোনো বাস্তবতা না। আপনার শেখ সাহেব তার বইতেও লিখেছে যে কুষ্টিয়ায় ছাত্রলীগের যে সম্মেলন, এটা বোধহয় স্বাধীনতার অনেক আগে, মুসলিম ছাত্রলীগ পূর্ব পাকিস্তান, সেই সম্মেলন শাহজিস এসে পণ্ড করে দিল এবং সেই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন মৃত্যুবরণ করলো। এটা আপনার অসমাপ্ত আত্মজীবনী পড়লেই পাবেন। শুধু সেটা না, এখানে এই যে মানুষ পিটিয়ে পিটিয়ে মেরে ক্ষতবিক্ষত মৃতদেহের উপরে উলম্ফন নৃত্য করা, এটাও আমাদের রাজনীতির সহিংসতার চিত্র। বাংলাদেশে রাতের আধারে ব্ল্যাক আউট করে লক্ষ লক্ষ রাউন্ড গুলি করে শিশুদেরকে, আলেমুল্লামাদেরকে হত্যা করা, এটাও রাজনৈতিক সংঘাতেরই অংশ, যদিও এটা রাষ্ট্রীয়। এগুলো সবসময়ই ছিল, আছে। তবে এই রাজনীতি কোনোভাবেই কাম্য নয়, এটা হতে পারে না। আসলে এটা হওয়া উচিত না একটা স্বাধীন রাষ্ট্রে। তো পরিবর্তিত যে রাজনৈতিক ব্যবস্থা, পরিবর্তিত যে বাস্তবতা, আমি বিশ্বাস করি 5 তারিখের পরে আমাদেরকে একটা জায়গায় আসতেই হবে। আপনি বিএনপির যে সংঘাতের নিহতের খবর আপনি যেটা বলেছেন আছে, হয়েছে, এটা অসত্য না বা ডিনাইল করবো না। তবে অধিকাংশ ঘটনাগুলাই আমি যেটা পড়েছি, বিবিসি যেটা তুলে এনেছে, আপনি গ্রামে যান, আমি যে এলাকায় বাড়ি, প্রতিদিন ঘুম ভাঙলেই শুনে দুই পক্ষ মারামারি, মানে ঘর ভাঙাভাঙি, হামলা। এগুলো কি গোষ্ঠীগত যে গ্রামের দ্বন্দ্ব? আবার দেখা গেল কোথাও কোথাও কোনো দ্বন্দ্বে মানে বিভিন্ন দলের লোক, আবার কোনো কোনো দ্বন্দ্বে দুই পক্ষই বিএনপির, এরকমও ঘটনা আছে। জমি নিয়ে, মুরগি নিয়ে, এটা নিয়ে, বিয়ে নিয়ে, বউ নিয়ে, নানান ধরনের, গরু নিয়ে, ঘাস খাইলো, এটা নিয়ে লেগে যায়, মানুষ মারা যায়। এখন ওইগুলো যদি হিসাব করেন তাহলে ওটা হবে, মানে এই সংখ্যাটা এরকম হতে পারে। একটা মানুষও মৃত্যু হোক, এটা কোনোভাবেই কেউ কামনা না। দেখেন, এই হাসনাত আবদুল্লাহর পর যেটা হলো হামলা, এটা অশনি সংকেত। এটা কোনো ভালো লক্ষণ না। আবার একদিক দিয়ে ভালো হলো এই কারণে যে এই উপলক্ষে অন্তত এই যে ফ্যাসিবাদ বিরোধীদের শক্তি, তাদের একটা ঐক্যের একটা পথ খুললো। সেটা কারো হামলার উপর দিয়ে হোক, সেটা যদিও কাম্য না, কিন্তু এই যে বিভাজন তৈরি হয়েছিল, করা হয়েছিল, কেউ কেউ উস্কানি দিয়ে করেছে, এটা কোনো ভালো লক্ষণ না। আপনি ফ্যাসিবাদকে এত দুর্বল ভাবা ঠিক না।
ফ্যাসিবাদ তার শেকড় বেকড় এখনো দেশে একটা বিপুল বিশাল বাস্তবতার মধ্যে রয়েছে। আপনি যদি ভাবেন যে আপনি একাই ফ্যাসিবাদকে উচ্ছেদ করে দিয়েছেন, হাসিনা দেশ থেকে পালাই গেছে আর ফ্যাসিবাদের শেকড় উৎখাত হয়ে গেছে, তা না। এই ফ্যাসিবাদের বীজ বৃক্ষকে যদি আরও উপড়ে ফেলতে চান তাহলে একটা জাতীয় ঐক্য লাগবে, কিন্তু সেই ঐক্যটাকে কেউ কেউ ইন্টেনশনালি বিভেদ বিভাজন বিদ্বেষের জায়গায় প্রায় নিয়ে চলে গেছিল বা গেছে। এটা কোনোভাবেই কাম্য না। আমরা বিশ্বাস করি যেই যে ফ্যাসিবাদী শক্তি যারাই বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছে, যারাই বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের নির্মম বাস্তবতা নিয়ে এসেছিল এবং তাদেরকে আর রাজনীতিতে ফিরে আসতে দেওয়া কোনোভাবেই ঠিক না। সেটা এই হাসনাতের হামলার উপর দিয়ে সকলের যদি জাতীয় ঐক্যমত হয়ে যে গেছে, এটাও মন্দ না। আমরা চাই যে আর একটা হামলাও না হোক, একটা ঘটনাও না ঘটুক আমাদের মধ্যে। রাজনীতির বিরুদ্ধে তো বিএনপি এক ধরনের অবস্থান নিয়েছে। কিসের বিরুদ্ধে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে। না, বিএনপি বিরুদ্ধে অবস্থান কিভাবে নিল আপনি আমাকে বলেন? বিএনপি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, একজনই বলেছে, কেউ বলেনি তো। আমরা প্রক্রিয়া নিয়ে কথা বলছি, কিভাবে নিষিদ্ধ হবে কিভাবে হবে না, হ্যাঁ সেই প্রক্রিয়া নিয়ে কথা হয়েছে, বারবার হয়েছে, পরিষ্কার করে বলা হয়েছে। তো সেই এই যে যারা গভর্নমেন্টে আছেন, এনসিপির প্রতিনিধিও আছে, একটা কথা বলি, এনসিপির প্রতিনিধিও আছে। আসিফ নজরুল স্যার তো মোটামুটি বলেই দিয়েছে যে এই বিষয়ে তিনি ক্যাবিনেটেও কথা বলেছেন, উপদেষ্টা পরিষদে, কারণ রেসপন্স ভালো পান নাই উনি। তো এখন আপনি সরকারের মধ্যে থেকে একরকমের ভূমিকা পালন করবেন, আবার বাইরে এসে একরকমের কথা যদি বলেন, সেটা তো দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে এই মুহূর্তে যদি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়, সেটার ব্যাপারে বিএনপির আপত্তি থাকবে না? বিএনপি তার বক্তব্য ব্যাপারে পরিষ্কার করে বলে দিয়েছে যে আমরা অবশ্যই এটা কেন বলেছে সেটাও বিএনপি ব্যাখ্যা করেছে। আপনি একটা গতানুগতিক কালকে একটা আপনি অধ্যাদেশ জারি করে যদি নিষিদ্ধ করে দেন, আমি জানি না এটার ফল কি ভালো হবে কিনা। বিচার করার, নিষিদ্ধ করার একটা পথ আছে, প্রক্রিয়া আছে, কেন সরকার সেই পথে হাঁটে না? আর নিবন্ধন বাতিলের কথা যেটা একটু আগে মনির আহমেদ বলছিলেন, সেটার ব্যাপারে বিএনপির কি? এটাও তো এক ধরনের নিষিদ্ধই, এটাও তো নিবন্ধন বাতিল করা মানে তাকে নির্বাচনে অযোগ্য করা। হ্যাঁ, সেটা করে হয়তো করলেন, কিন্তু আওয়ামী লীগের মিছিল মিটিং তো আপনি অফ করতে পারবেন না আইনগতভাবে। আচ্ছা, একটা কথা আমি বলি, এখন পর্যন্ত নিষিদ্ধ যে হলো না, আবার আওয়ামী লীগের মিছিল বাইর করলে আমরা মারছি, পিটাচ্ছি, পুলিশ পিটাচ্ছে, ধরছে, এটার কি আইনগত কোনো ভিত্তি আছে? সবকিছু তো গোজামিল দিয়েই চলছে আসলে। এটা দুর্ভাগ্যজনক আর কি। না বলেন, আপনি আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করছেন, হোক আইনগতভাবে হোক বা প্রশাসনিক অর্ডারে হোক, যাই হোক, ততক্ষণ পর্যন্ত আপনি আওয়ামী লীগের মিছিলকে কিভাবে বাধা দিবেন? জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জনাব রনি আপনার কাছে। আগের প্রসঙ্গে বোধহয় আপনি কিছু যোগ করতে চাচ্ছিলেন। জি, দেখেন, একটা কথা আমি আগে বলছিলাম, সেটা আবার এই অনুষ্ঠানে রিপিট করি। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তৈরি হবে বা দলগুলোর ভবিষ্যৎ নির্ধারিত হবে আওয়ামী লীগ প্রশ্নে বা আওয়ামী লীগকে কে কীভাবে ডিল করে তার আলোকে। এখন আওয়ামী লীগ কী? আমার ধারণা বাংলাদেশে আমরা এই প্রশ্নটা বেশিরভাগই ভালো করে বুঝি না। আওয়ামী লীগ কলা গাছ ফাইটা বের হয়নি। আওয়ামী লীগ হলো আমাদের এন্টিমেট এনিমি। এন্টিমেট এনিমি মানে ঘনিষ্ঠ শত্রু। আপনার খালাতো ভাই, আপনার ভাই, আপনার বোনের জামাই, তার দুলাভাইয়ের শালা, এগুলোই আওয়ামী লীগ, আমাদের চারপাশে আওয়ামী লীগ। তো এন্টিমেট এনিমিকে কখনো ক্লিনজিং করে ডিল করা যায় না। মানে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগকে পিটায় মেরা ফেলবেন, তাহলে নিজেদের আত্মীয় স্বজন অর্ধেক বিধবা হয়ে যাবে, হ্যাঁ, কারণ এটা এইমনভাবেই আসছে, তো এটা করতে পারবেন না। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটা একটা ফ্যাসিস্ট শক্তি, যে শক্তি ক্ষমতায় আসলেই বলে কি ভয়ঙ্কর রূপে ফেরত আসবে, তার আসার লক্ষণটাই হলো পিটাবে আগে এসে আপনাকে, হ্যাঁ। এবং এখানে ধরেন আওয়ামী লীগকে একটা, এই যে এখন যারা একটা সুশীল আওয়ামী লীগ খুঁজতেছে, এখানে বাম দল আছে, সিপিবি আছে, বাসদ আছে, সুশীল আওয়ামী লীগ দরকার কি? আছেই তো। তো যাই হোক, এখন আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগকে আপনি ডিল করবেন, তাহলে কিভাবে ডিল করবেন? সেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমি বলতেছি আপনাকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ায় যেতে হবে। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়া কি? ন্যায় বিচার এবং বিআওয়ামীকরণ প্রক্রিয়া যেতে হবে। তাতে করে মানুষ আওয়ামী লীগ যে একটা রাজনীতি হইতে পারে না, এই বিষয়ে একটা শিক্ষা সমাজে দরকার আমাদের। রাজনীতি এক জিনিস আর আওয়ামী লীগ আর এক জিনিস। কারণ ফ্যাসিবাদের, যেটা আগে বললাম, ফ্যাসিবাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। তো এখন বাংলাদেশে এই ধরনের রাজনীতিকে, তার মুক্তিযুদ্ধের এই জনযুদ্ধের চেতনাকে একটা আওয়ামী চেতনা আকারে ন্যারেট করা এবং বিকল্প নাই বলে এরকম একটা আয়রন লেডি দাঁড় করানো, এই যে মিথিক্যাল ক্যারেক্টার তৈরি করা, এবং ইতিহাসের একটা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদী ট্রাইবাল রাজনীতি, একটা গোত্রভিত্তিক রাজনীতি, টুঙ্গিপাড়ার শাসন বাংলাদেশে চাপাই দেওয়া, এইটার টোটাল প্রক্রিয়াটা যে রাজনীতি হইতে পারে না। বাংলাদেশের রাজনীতি বলতে
নতুন বন্দোবস্ত কি, সেটা হলো যে দল যার যার রাষ্ট্রসভার, সেখানে আওয়ামী লীগ যে এটা মনে করে না, এই শিক্ষাটা তো সমাজে আপনার জারি করতে পারতে হবে। এই জন্য সমাজকে এবং আওয়ামী লীগ এট দ্য সেম টাইম একটা বৈশিষ্ট্য, একটা মনন, এটা একটা নফসানিয়াত, এটার থেকে আমাকে মুক্ত হইতে হবে। এটা থেকে বিএনপিকে মুক্ত হইতে হবে, জামাতকে মুক্ত হইতে হবে, এনসিপিকে মুক্ত হইতে হবে, একটা ব্যক্তি মানুষকেও মুক্ত হইতে হবে। ফলে সমাজে একটা পলিটিক্যাল এডুকেশনের জন্য হইলেও আওয়ামী লীগকে আপনার ডিল করতে হবে। সেটার জন্য আমরা বলছি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। সেটা হলো এই দেখেন, আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগ ছিল, এখন কেউ আওয়ামী লীগ না। এই জাতি দিয়ে আপনি কি করবেন? যে নিজের সম্পর্কে সত্য না, হ্যাঁ, তারে দিয়ে তো আপনি সুন্দর উন্নত জাতি গঠন করতে পারবেন না। আওয়ামী লীগ সমর্থন করাই তো অপরাধ না, এটা অন্যায়, ভুল, অন্যায়ও না। আর আওয়ামী লীগের সমর্থন নিয়ে যারা ছাত্র জনতাকে এবং 15 বছর অত্যাচার করছে, লুটপাট করছে, এরা হলো অপরাধী। তাহলে অপরাধী এবং ভুল আদর্শ বিশ্বাসকারী দুইটার শাস্তি তো একরকম না। এবার আওয়ামী লীগ বললে আপনি হরে ধরে পিটাইয়া মারবেন, এতদিন বিএনপি জামাত যেভাবে আপনি নির্মূল করছেন, এবার আওয়ামী লীগ নির্মূল করবেন, সারা জীবন বাইরা বেরিয়ে করবেন, জাতি গঠন হবে কখন? হবে না। তাহলে আপনাকে রিকনসিলিয়েশন করতে হবে। রিকনসিলিয়েশনের ক্ষেত্রে এইবার যারা আওয়ামী লীগের সমর্থক, যারা মনে করে ওর বাপ না মুজিবই আসল বাপ, তারে আপনি বুঝান যে বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। আপনি মিথ্যা জিনিস বিশ্বাস করা কোনো কিছু বিশ্বাস না করার চেয়ে ভয়ঙ্কর। কিন্তু ফলে এটার মডেল দুনিয়াতে আছে। আপনার ম্যান্ডেলার মতো লোক এটা করছে। দ্বিতীয় এখানে আমার প্রশ্ন হচ্ছে, এত বড় হত্যাযজ্ঞ চললো, তারপরে তো এখন পর্যন্ত আওয়ামী লীগ করা মানুষের মুখে কি আপনি শুনেছেন যে তারা মনে করেন যে এখানে তারা অন্যায় করেছেন, তাদের দল অন্যায় করেছে, ভুল করেছে, সেই ক্ষমা প্রার্থনার তো অনেক পরের ঘটনা। আমরা বলি না মানুষ না আওয়ামী লীগ, আওয়ামী লীগ করলে তো একটা মানুষ থাকে না, ও কিভাবে স্বীকার করবে? কিন্তু একদম যে স্বীকার করে তা না। কিছু কিছু নিউজে আসছে কিছু লোক আপনার হাসিনার ছবিতে জুতার বাড়ি দিয়া দুধ দিয়া গোসল করে নতুন সমাজে মিশে গেছে। হ্যাঁ, এরকম আছে। আপনার নৌকার মূর্তি ভাঙ্গা সে পাশ্চিত্য কইরা আপনার আওয়ামী লীগ করা বাদ দিয়ে সে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধের দিকে ফিরে আসছে। এরকম আছে, কম কিন্তু আছে। না থাকলেও আপনি কি সেটা নজির সৃষ্টি করবেন না? ম্যান্ডেলা এটা করেন নাই। এখন ডক্টর ইউনূসের সময় এটা সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু আওয়ামী লীগকে ডিল করার তো কোনো আয়োজন দেখছি না। আপনাকে সমাজকে আওয়ামীকরণ করতে পারতে হবে। এই সমাজে আপনি যদি জাতি গঠন করতে চান, আপনি দেখেন গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়া তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র আপনি তৈরি করতে পারবেন না। সমাজে পারস্পরিক শ্রদ্ধা, আপনার ভ্রাতৃত্বের সম্পর্ক ছাড়া সমাজে দেখেন আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে, যেটা 100 বছর লাগবে পূরণ করতে, সেটা হলো সমাজের মোরাল ফ্যাব্রিক নষ্ট করে ফেলছে। ঘুষ খাইয়া, লুটপাট করে টাকা পয়সা বানানো উন্নতি, হ্যাঁ, এই যে লোভকে উস্কে দিয়ে জনচৈতন্যকে নষ্ট করে ফেলে, এটা ভয়াবহ ক্রাইম। ফলে এখানে যে রাজনৈতিক দলই আসুক তার জন্য এটা চ্যালেঞ্জ যে এরকম একটা করাপ্ট, ইমোরাল জনগোষ্ঠীর মধ্যে থেকে একটা প্রিন্সিপাল বেসড, ভ্যালু বেসড, মোরাল ডেমোক্রেটিক একটা ফাংশন দাঁড় করানো। তো আপনাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দাঁড় করানোর জন্য, সমাজে পলিটিক্স ফেরানোর জন্য অবশ্যই আওয়ামী লীগকে ডিল করতে পারতে হবে। এবং এই ডিল করতে গিয়ে মনে রাখতে হবে আওয়ামী লীগকে ভিকটিম বানানো যাবে না। ভিকটিম বিকাম কিলার্স। হ্যাঁ, এটা আমরা গাজায় দেখছি। তো আওয়ামী লীগকে ভিকটিম না বানায় আপনি যেটা করেন আওয়ামীকরণ করেন। দেখেন, কিন্তু সেটার প্রক্রিয়াটা কি হবে? সেটার প্রক্রিয়া সারা দুনিয়াতে আছে। এখানে পৃথিবীতে বড় বড় কাউন্সিল আছে। এটা আপনার সাউথ আফ্রিকাতে যেরকম হয়েছে, হ্যাঁ, এইটা আপনার ডিনাৎসিফিকেশন যেভাবে হয়েছে জার্মানির ক্ষেত্রে। দেখেন, আপনি ফ্যাসিবাদের শাসনের মধ্য দিয়ে সমস্ত প্রতিষ্ঠান হারাইছেন, আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। এবার আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাবেন। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রার ক্ষেত্রে ফ্যাসিজমকে একটা এক্সেপশন আকারে পৃথিবীর কোথাও গ্রহণ করা হয় না। শুধু বাংলাদেশেই এই তর্ক উঠে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এটা তো তর্কের বিষয়ই না। পৃথিবীর কোন দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কি আপনার নাৎসি পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়ায়? আপনার ম্যান্ডেলার সাউথ আফ্রিকাতে, পৃথিবীর কোথাও হয়নি। বাংলাদেশে কেন এটা আসতেছে? তার মানে বাংলাদেশের এন্টার ইন্টেলিজেন্সিয়া আওয়ামী ইন্টেলিজেন্সিয়া। আপনি আওয়ামী লীগের মধ্যে বসেই, হ্যাঁ, আপনি গাছের ডালে বসে গাছ কাটতেছেন, এমন একটা অবস্থা। তাহলে আপনাকে আওয়ামীকরণ করতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম। এটা ডোর টু ডোর, রোড টু 10 বছর লাগুক, এটা আপনি শুরু করেন। এই যে এখনো তো আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে দেখেন কোথাও ঐক্য নাই, একটা জায়গায় এখনো ঐক্য আছে, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। সো এই ঐক্যটা কাজে লাগিয়ে আপনি জাতিকে গঠিত করেন। আমাদের এখানে মানুষ দলান্ধ, দলাদলিতে উস্তাদি, রাজনীতির ব্যাপারে কোনো খবর নেই, রাজনীতি বিকশিত হয়নি বিকজ অফ আওয়ামী লীগ। সো আওয়ামী লীগকে আপনি প্রপারলি ডিল করেন। ডিল করার ক্ষেত্রে আমি মনে করি ডক্টর ইউনূস একটা গ্লোবাল পোস্টার বয়, আমাদের ম্যান্ডেলা টাইপের একটা ব্যক্তিত্ব, ওনার পক্ষে উদ্যোগ নেওয়া সম্ভব এবং আন্তর্জাতিক সহযোগিতা আমরা পাবো। কানাডার একটা পার্মানেন্ট কমিশনই আছে, রিকনসিলিয়েশন কমিশন। হ্যাঁ, আপনি যান বাংলাদেশে, এই কমিশনে অনেক লোক আসছে, ভিজিট করছে,
জাতিসংঘের এই প্রতিবেদনের পরে অনেকে আসছে, এটা সম্ভবত এটা বাংলাদেশের আইনের মধ্যে আপনি সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের বিধানই আপনি বাদ দিয়ে দিচ্ছেন ক্ষমতায় এসে। তার মানে আপনার নিয়ত নিয়ে সন্দেহ যেটা আসছে সেটা তো সত্য। আপনি বাংলাদেশের আইনে না কুলায় আপনি আন্তর্জাতিক আদালতে যান, সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্যে ঢুকেন, নিষিদ্ধ করে কোনো সমাধান হবে না। কারণ একটা মতাদর্শকে নিষিদ্ধ করলেও গুপ্ত হত্যা শুরু করবে, তখন সংকট আরও বাড়বে, তখন সিকিউরিটি ক্রাইসিস সবার জন্য তৈরি হবে। এই জন্য আমি বলছি প্রপারলি ইনসাফপূর্ণভাবে আওয়ামী লীগ প্রশ্নটাকে ডিল করেন, সম্মিলিতভাবে ডিল করেন, দেশি বিদেশি সবার সহযোগিতা আপনি পাবেন। জি ধন্যবাদ। একটা প্রতিবেদন দেখব, বেগম জিয়া দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সে বিষয়ে প্রতিবেদন দেখে আমরা আলোচনায় আসবো। লন্ডনে চিকিৎসা শেষে এখন বাংলাদেশের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তার সফর সঙ্গী 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমান। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45টার দিকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত 9:15 লন্ডন ছাড়ে ফ্লাইটটি। এখনই দেশে না ফিরলেও বিদায় বেলায় তার সাথে ছিলেন ছেলে তারেক রহমান। বিদায় জানাতে সকাল থেকেই লন্ডনে জড়ো হতে থাকেন ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিএনপি নেতাকর্মীরা। হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুর কারণে দেখা হবে না, তবুও তাদের এই দীর্ঘ অপেক্ষা। বিএনপি অঙ্গ সংগঠন প্রবাসী বাংলাদেশিরা হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। মা বেগম খালেদা জিয়া বাংলাদেশকে যাচ্ছেন, এই জন্য মঙ্গলবার সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে যাবেন গুলশানে নিজ বাসভবন ফিরোজায়। উন্নত চিকিৎসার জন্য গেল 8 জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। ফিরে আসবো জনাব বাবুল আপনার কাছে। বেগম জিয়া দেশে ফিরছেন, সামনে আসলে বিএনপি রাজনীতির জন্য কি অপেক্ষা করছে, এবং আরেকটা প্রশ্ন আসলে অনেকের মনেই ঘুরছে, সেটা হচ্ছে তারেক রহমান কবে ফিরছেন? না, তারেক রহমানও শীঘ্রই দেশে ফিরবেন। নানান বাস্তবতা, নানান ইস্যু এখানে আছে। আর বেগম জিয়া আজকে তিনি এখন হয়তো পথে আছেন। শোনেন, বেগম খালেদা জিয়া তো আসলে ভিন্ন বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে। 82 থেকে 90 এবং 96 যে কু, 2008, 2013, 2018 সমগ্র বাস্তবতা, তার দীর্ঘ পথ পরিক্রমায় বেগম খালেদা জিয়ার মানে গণতন্ত্রের প্রশ্নে, নৈতিকতার প্রশ্নে এক বিন্দু কিন্তু তিনি কখনো আপোষ করেন নাই। ভিন্ন বাস্তবতা। দেখেন আপনার কি বলে এই 86 সালে দেখেন যখন এই 7 দলীয় জোট এবং 15 দলীয় জোট, শেখ হাসিনা যখন বলল যে এরশাদের অধীনে যারা নির্বাচন নিয়ে যাবে জাতীয় বেঈমান, বিএনপি কি জামাত এবং আওয়ামী লীগ কিন্তু চলে গেল ইলেকশনে, বেগম জিয়া যান নাই। বেগম জিয়া যখন জেলখানার বাইরে ছিলেন 14 সালে নির্বাচনে কিন্তু বেগম জিয়া যান নাই। অন 11 আপনি দেখেন, অন 11 কিন্তু বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া অন 11-এও শুরু হলো। শেখ হাসিনা বিদেশে চলে গেলেন, কিন্তু বেগম খালেদা জিয়াকে সামরিক গোয়েন্দা সংস্থা যেভাবে প্রেসার করলো, এবং আমরা এটাও শুনেছি যে তার সন্তানদেরকে পুরো যে অত্যাচার করা হয়েছে সেটাও টেলিফোনে তাকে শোনানো হয়েছে, তাকে বিদেশে পাঠাবার জন্য। বেগম খালেদা জিয়া যান নাই। উনি বলেছিলেন যে এখানে জন্মেছি, এখানেই মরবো। এবং এইবার আপনি চিন্তা করেন, বেগম খালেদা জিয়াকে যেভাবে কারাগারে নেওয়া হলো, যে মামলায় নেওয়া হলো, এবং তিনি তার শারীরিক বাস্তবতা যে কি অবস্থায় ছিল, আমরা প্রতিদিন আমরা আতঙ্কিত থাকতাম আন্দোলনের মধ্যে ওই সময়টায়, যে কখন কি দুর্ঘটনা খবর না পাই ম্যাডামকে নিয়ে, তখন কি হবে। দেখেন, তিনি যদি আপোষ করতেন অনেক আগেই তিনি চলে যেতে পারতেন। তিনি হয়তো বেঁচে আছেন, সেটা আল্লাহ তাআলার মানে অশেষ করুণা, এবং তিনি তার অবশেষে যেতে পারলেন। আর যিনি তাকে জেনে নিলেন তার অবস্থাও দেখলেন। সেই জন্য আসলে সবকিছুই মানে সবকিছু তো মানুষের হাতেও থাকে না, একজন উপরওয়ালাও তো আছেন, আসলে তিনিও দেখেন, তিনিও করেন। প্রকৃতির যে বিচার, সেই বিচারটা সবসময় আপনার ইচ্ছা মতো নাও হতে পারে, কিন্তু হয়, এখানেও হয়, ওখানেও হয়। তো সেই জন্য বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে আমাদের নেতাকর্মীদের মধ্যে এবং দেশের মানুষের, বেগম খালেদা তো সবকিছুর বাইরে,
উনি তো বিএনপিরও ব্যাপার না, শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য বেগম খালেদা জিয়া আসছেন এটা আনন্দ। আমি মনে করি সারা দেশের মানুষই, শুধু কিছু ওই যে ফ্যাসিস্ট শক্তি বাদে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে রেসপেক্ট করে বা একজন মানে জাতীয় সবকিছু রাজনীতির ঊর্ধ্বেও তাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ। জুবাইদুর রহমান দেশে আসছেন, সেই জন্য সেটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। জুবাইদুর রহমানের রাজনীতিতে যুক্ত হওয়ার ব্যাপারে কি কোনো খবর রয়েছে? না, এ ব্যাপারে আমরা কিছু জানি না। উনি আসছেন, উনি রাজনীতি করবেন কি করবেন না সেটা নিতান্তই দলের ব্যাপার, ওনার পারিবারিক ব্যাপার, ওনার ব্যাপার। এই বিষয়ে আমরা এখনো কিছু পরিষ্কার বলতে পারবো না। আর তারেক রহমানের না আসার কারণগুলো কি? না আসার নানান ধরনের বাস্তবতা আছে। শোনেন, উনি যে আসবেন এখানে, আপনারা এই প্রশ্ন হয়তো করতে পারেন, কিন্তু সামগ্রিক যে বাস্তবতা এখানকার, তারেক রহমান তার তো কিছু সিকিউরিটি প্রশ্ন আছে। আপনাকে ভাবতে হবে, জিনিসটা নিবিড়ভাবে ভাবতে হবে। এই যে এই বাস্তবতা, একটা ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তাদের সামাজিক দুর্বলতা, শাসনতান্ত্রিক দুর্বলতা রয়েছে, বা ইচ্ছা অনিচ্ছার কথা বাদই দিলাম, হ্যাঁ, ওনাকে যে এখানে মানে একটা সিকিউরিটি দিবে বা নিরাপত্তা দিবে, এই বাস্তবতা এখানে নাই, এটাও সত্য। তারপরে উনি আসবেন, দ্রুততম সময় চলে আসবেন। দলীয় নিরাপত্তা ঝুঁকি বেশি, আপনি সেটা বিশ্লেষণ করে দেখতে পারবেন যে বেগম জিয়া হয়তো এখন রাজনীতি ওইভাবে প্রত্যক্ষ রাজনীতি তো নাই বেগম খালেদা জিয়া, বা এখন উনি দায়িত্ব পালন করছেন না, করতেও পারেন। ওনার স্বাস্থ্য ভালো হলে আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তারেক রহমান, হ্যাঁ, নিশ্চয়ই একটু পার্থক্য থাকতে পারে। জি, ধন্যবাদ। মনিরুল শামীম, আপনার কাছে ফিরে আসি। যে প্রসঙ্গে একটু আগে যেন রনি কথা বলছিলেন, সেখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা গোড়া থেকেই খানিকটা আলাপে রয়েছে, কিন্তু এ ব্যাপারে কাজ খুব একটা এগোয়নি। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের কথা বলা হচ্ছে, কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক কিন্তু অন্যায়ের সাথে জড়িত নন, অপরাধের সাথে জড়িত নন, তাদেরকে সমাজে আবার নিয়ে আসার জন্য রিইন্টিগ্রেশন করার আলাপ যেন মাহফুজ আলমও করেছিলেন একসময়, কিন্তু মাঠে আসলে এর ব্যাপারে খুব একটা অগ্রগতি দেখা যায়নি। আপনারা দল হিসেবে কি ভাবছেন? দেখুন, প্রথমত আমি যদি মাঠের বাস্তবতা বলি, সেখানে কিন্তু যে দেখেন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, এটা তো তাদের জন্য যারা ওই যে ভাই খুব সুন্দর বিশ্লেষণ করেছেন যে কারা আসলে অপরাধী, কারা আসলে নিপীড়নের সাথে জড়িত ছিল। গত 15 বছর এই ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য একদম আপনি দেখবেন যে আসলে মানে শেখ হাসিনা মানে এমনভাবে আসলে নিজের চেইন অফ কমান্ডটা এমনভাবে করে রেখেছিলেন, সেটা হচ্ছে আপনি দেখবেন যে একদম প্রথম সারির নেতা থেকে শুরু করে একদম ওয়ার্ড পর্যায়ের নেতা একই ভাষায় কথা বলছে। এবং আপনি যদি পাওয়ারের কথা বলেন, পাওয়ার তাদের কিন্তু মানে আমি বলবো খুবই, একজন ওয়ার্ড পর্যায়ের নেতারও যে পরিমাণ পাওয়ার তারা এক্সারসাইজ করেছে এবং একটা এলাকার তার যে আধিপত্য, সেটা কিন্তু মানে ভয়ঙ্করভাবে সে এক্সারসাইজ করেছে। সুতরাং সেই জায়গাগুলোতে আমাদের আসলে যারা সত্যিকার অর্থে অপরাধী, দেখেন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু এই মানুষগুলোর কোনোভাবেই ওপেনলি ঘুরে বেড়ানোর কথা না। সুতরাং এই জায়গায় আমরা মনে করি যারা অপরাধী, দেখেন সরকারের পক্ষ থেকে নানান ধরনের কথাবার্তা বলা হলো, নানানভাবে আসলে সকলকে নিবৃত্ত করার চেষ্টা করা হলো, আশা দেওয়ার চেষ্টা করা হলো যে ডেভিল হান্ট একবার, তারপরে রিফাইন্ডার, হোয়াট এভার দ্য টার্ম ইজ, বাট মেইন বিষয় হচ্ছে যে আসলে অপরাধীরা ধরা পড়ছে কিনা। প্রথমত আমরা বলছি যে এদের বিচার হতে হবে। দেখেন, একজন যখন দেখবে যে না আসলে যেই কাজটা হয়েছে সেটা খারাপ হয়েছে, অনেকের তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগের লোকজনের অনুশোচনা অনেক কম। মানে তারা এখনো, আমি যদি বলি যে এই যে নৌকাকে যদি আপনারা প্রাসঙ্গিক করে তোলেন এবং নৌকাকে যদি নির্বাচনে নৌকা মার্কা থাকে, তাহলে দেখবেন যে আসলে এই যে একটা ফ্যাসিস্ট বলয় যে তারা তৈরি করেছিল, সেই অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। কারণ এখানে যারা সত্যিকার অর্থে অপরাধী, তারা তো আসলে অপরাধের সাথে যুক্ত থেকেও পার পেয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমার মনে হয় যে বিচারটা খুব গুরুত্বপূর্ণ, যে বিচারের মাধ্যমে এদের আসলে দৃষ্টান্তমূলক যখন শাস্তি হবে, তখন কিন্তু আশেপাশে যারা আছে তারা কিন্তু বুঝবে যে না, এটা যদি বিচারযোগ্য অপরাধ হয়, মানে বিচার যদি হয় এবং সেটার জন্য কিন্তু আমিও খানিকটা দায়ী। সুতরাং অনুশোচনা কিন্তু তখন শুরু হবে, এবং অনুশোচনা যখন হবে তখন মানে আশেপাশের মানুষজন এবং তারা ওই যে দুধ দিয়ে গোসল করা বলেন, তবা করা বলেন, তারা কিন্তু ওই জায়গা থেকে সরে আসবে যে না, আমি যেটা করেছি সেটা ভুল করেছি। সুতরাং সেই মানুষগুলো তখন একটা
সামাজিক আন্দোলনের মাধ্যমে যে না মানে শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত ধরনের সন্ত্রাসী সংগঠন ছিল সবগুলো থেকে নিজেদের নিবৃত্ত করার একটা প্রচেষ্টা তারা করবে। কিন্তু যখন আপনি বিচারটাকেই আসলে সামনে আনতে পারছেন না, এবং এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সবচেয়ে বড় দায় হচ্ছে আওয়ামী লীগের এই বিচার, এই গণহত্যার বিচার যদি সে ঠিকভাবে না করতে পারে। দেখেন এখন পর্যন্ত আমাদের যারা, আমরা এমন খবরও পাচ্ছি যে আমাদের শহীদ পরিবার যারা আছে তারা কিন্তু অলরেডি তাদের লাইফে কিচ্ছু নাই, সেই মানুষগুলো পর্যন্ত যখন দেখছে যে একটা যুবলীগ নেতা, একটা আওয়ামী লীগের নেতা যারা আসলে ওই সময় তার ছেলের উপরেই গুলি করেছে, সেই মানুষগুলো যখন ঘুরে বেড়াচ্ছে, সুতরাং এইখানে আসলে মানে কোনো বাস্তবতা নাই যে এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের বাস্তবতা এই মুহূর্তে আমি আসলে দেখছি না। কারণ প্রথমত অপরাধীদের বিচার হতে হবে, এবং আওয়ামী লীগকে আসলে কিভাবে আমরা ডিল করব এবং সকল রাজনৈতিক দলগুলোর আসলে এই ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলাম সমাবেশ করেছে, সেখানে আপনাদের নেতা হাসনাত আব্দুল্লাহ গিয়েছিলেন, বক্তব্য রেখেছেন। এর বাইরে আজকে আবার আপনাদের দলের 3 জন নারী সদস্য তারা একটি আইনি নোটিশ পাঠিয়েছেন হেফাজতে ইসলামকে তাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে। আপনারা আবার আপনাদের দলীয় অবস্থানটা আজকে জানিয়েছেন। নারীদের ক্ষমতায়ন, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের অধিকার প্রতিষ্ঠা, এবং জুলাইয়ে যে নারীরা অংশগ্রহণ করেছিলেন যাদের অবদান ছাড়া এটা সম্ভবই হতো না, তাদের স্বীকৃতি দেওয়ার জন্য আসলে আপনারা কি ভাবছেন? দেখুন, প্রথমত আমি এই হেফাজতের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের কথা একটু বলে, অনেকের মধ্যেই এই ব্যাপারে আসলে অনেক কনফিউশন যে হাসনাত আব্দুল্লাহ আসলে সেখানে গেল, কিন্তু সেখানে সে গিয়ে কিন্তু তা আমাদের মানে যদিও আমাদের একটা মানে ডিসিশন আছে যে কোনো ব্যক্তি, এবং আমরা যখন দলীয়ভাবে আমাদের অবস্থান পরিষ্কার করিনি তার আগে আসলে যে যাই মতামত দিক সেটা তার ব্যক্তিগত মতামত হিসেবে গ্রহণ করা সমীচীন হবে। সেই জায়গায় হাসনাত আব্দুল্লাহ কিন্তু তার বক্তব্য দিয়ে এসছে, এবং এরপরে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের 3 জন এনসিপির নারী নেতৃত্ব তারা হচ্ছে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। আসলে আমাদের নারীদের আসলে আলাদা করে আমরা যেই আমাদের, আমি যদি বলি যে জাতীয় নাগরিক পার্টিতে যেই নারীরা আছেন, সেই নারীরা বাংলাদেশে একটা, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের নারী নেতৃত্ব সত্যিকার অর্থে রাজনৈতিকভাবে নারীদের আসার যে একটা পথ, সেটা কিন্তু মানে সেই দ্বার উন্মোচন করবে। কারণ এই নারীরা তারা স্ব ক্ষেত্রে কিন্তু তারা হলো তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে। এবং দেখেন, আপনি যদি মানে মনে করতে পারেন কিনা যে বাংলাদেশে এমন কোনো নারী নেতৃত্ব আপনার কি মনে হয়, মানে মনে পড়ে কিনা? আমার মনে পড়ে না আমার এই জীবনে যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিকে দেখে আমার মনে হয়েছে যে আমি ওই রকম হতে চাই। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আসলে রাজনীতিতে নারীদের প্রথমত তাদের এই প্রবেশের যে একটা, আমি যদি বলবো বলয়, সেটা পারিবারিক বলেন, সামাজিক বলেন, এবং আমি যদি বলি যে রাজনৈতিকভাবেও আসলে সেটা খুবই শক্ত। সেখানে আসলে নারীদের প্রবেশের ক্ষেত্রে এই জায়গায় আসলে কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা উচিত না। এবং আমি যদি বলি যে এই নারী সংস্কার কমিশনের কথা, সেখানে আমরা কিন্তু আমাদের দলীয় অবস্থান যখন ব্যাখ্যা করেছি তখন কিন্তু আমরা এটা বলেছি যে নারীদের আসলে নারী সংস্কার কমিশনে এমন অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং নারী কমিশনের আলাদা নারী কমিশন গঠন করার কথা বলা হয়েছে। এটা কিন্তু প্রথমবারের মতো, কারণ নারীদের বিষয়ে তো আলাদাভাবে কখনো এভাবে চিন্তাই করা হয়নি। সুতরাং এখানকার আসলে কিছু সুন্দর বিষয় আছে যেটা আসলে বাস্তবায়নযোগ্য, এবং ধর্মীয় এবং সামাজিক অখণ্ডতা রক্ষা করার জন্য আসলে কিছু বিষয় যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেগুলোর ব্যাপারে আমাদের দলীয় অবস্থান ব্যাখ্যা করেছি। আমরা এনসিপি দল হিসেবে চায় যে নারীরা আসলে একদম, আমি যদি বলি যে দেখেন, যে নারী একজন কৃষক নারী, তার ভয়েসটা পর্যন্ত আমরা চাই এখানে ইনক্লুড করতে, এবং সেই মানুষটাকেই আমরা রাজনীতিতে আনতে চাই। তার রাজনীতি এনসিপিতে এসে করবে। একজন শ্রমিক নারী, সেই নারী যেন তার রাজনীতি এনসিপিতে এসে করতে পারে। সুতরাং আমরা সেই ধরনের একটা ইনক্লুসিভ নারী নেতৃত্ব বাংলাদেশে কমিশন পুনর্গঠনের কথা বলছেন আপনারা, কারণ কমিশনের সদস্য যারা হচ্ছেন সেটা নিয়ে কিছু প্রশ্ন তো এনসিপি রাখছে। জি, এটা আমাদের কাছে মনে হয়েছে যে এনসিপির কাছে মনে হয়েছে যে এই যে নারী সংস্কার কমিশন, সেটা প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি, এবং এখানে আরও যদি অংশগ্রহণমূলক হতো এই কমিশনটা, তাহলে সেখানে আমরা আরও অনেক নারীর বাস্তবতা, একদম মাঠ পর্যায়ের বাস্তবতা থেকে উঠে আসা যে নারীদের, তাদের কিন্তু এক ধরনের আমি যদি বলি অংশগ্রহণ দেখতে পেতাম, এবং সেই সমস্যাগুলো তো অ্যাড্রেস করা হয়নি।
ধন্যবাদ। জনাব রনি, আপনার কাছে ফিরে আসি। অভ্যুত্থানের পরে যে ইঙ্গিত আপনি খানিকক্ষণ আগেই দিচ্ছিলেন যে আসলে আওয়ামী লীগের প্রশ্ন ছাড়া অন্য বিষয় আসলে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে নানান দ্বিমত থেকে গেছে এবং এই দ্বিমতগুলো মেনে নিয়েই একটা ন্যূনতম ঐক্যমত্যের জন্য ঐক্যমত্য কমিশনও কাজ করছে, এর বাইরেও অনেক ধরনের আলাপ আলোচনা চলছে। আসলে কি কি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছে আমরা আগামী নির্বাচনের দিকে এগোতে পারি? দেখেন, সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। আসল সংস্কার হইল আওয়ামী লীগকে ডিল করা। এইটা যদি আপনি করেন প্রপারলি, তাহলে বাকি সংস্কার হয়ে যায়। কারণ আপনি তো জানেন কি করতে হবে না, মানে আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইছে আপনি সেটা করবেন না, তাইলেই তো সংস্কার হয়ে যায়। তো এটা হলো মূল বিষয়। তার মানে আপনি আওয়ামী লীগের, এই জন্য বলতেছি আওয়ামী লীগের মডেলটাকে আপনি পরিপূর্ণভাবে আগে আমলে নেন, নিয়ে এটা মাইক্রো লেভেলে খুব ক্ষুদ্র জায়গার থেকে, একদম মানে বেসিক জায়গা থেকে আপনি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেন। আমি সংস্কার কথাটার পক্ষে না। কারণ হলো সংস্কারের ব্যাপারে এর আগেও আমরা দেখছিলাম ওই মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলে সংস্কারের ধোয়া উঠছে। এখন প্রবলেম যেটা হলো, আমি একটু রেসপন্স করি। দেখেন, আওয়ামী লীগকে ডিল করার নানা কথা নানাজন বলতেছে। এই যে ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন, করে কোনো লাভ হয়েছে? মিছিল হামলা বন্ধ করতে পারছেন? একটা মতাদর্শকে টোটালি যদি আপনি ডিসমেন্টাল করতে না পারেন, দেখেন আমরা একসময় কলোনির মধ্যে ছিলাম না? কলোনির মধ্যে থাকার ফলে কি হয়েছে? কলোনির অনেক স্বভাব, আচার আচরণ এগুলো আমাদের জনগোষ্ঠীর মধ্যে ঢুকে গেছিল। তখন আমরা কি করলাম? আমরা আপনার অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, পোস্ট কলোনিয়াল মুভমেন্ট শুরু করলাম। মানে কলোনির পরে এই সাহেবদের আচার আচরণ সংস্কৃতির বিরুদ্ধে পাল্টা কাউন্টার সংস্কৃতি আমরা নির্মাণ করলাম। তো তদ্রূপ আপনার রাজনীতিতে এই যে ডিআওয়ামীকরণ বিআওয়ামীকরণ প্রক্রিয়ার কথা যে আমরা বলি, এটার মধ্য দিয়ে আপনার পুরা রাজনৈতিক পরিমণ্ডলকে আপনার পরিশুদ্ধ করতে হবে, পুরা রাজনৈতিক পরিমণ্ডলকে পুনর্গঠন করতে হবে। এইটাই হলো আসল সংস্কার। আপনার রাজনীতি লাগবে। এখন যেটা হচ্ছে, সংস্কারকে একটা আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে আইসা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, না সংস্কার না নির্বাচন, মাঝখানে ক্ষমতার মধ্যে যারা আছে এরা এক ধরনের ছয় করার চেষ্টা করছে। এইটা কিন্তু একটা আওয়ামী প্রবণতা। এইটা আপনার সংস্কার তো ধরেন আপনার লাগবে। অভ্যুত্থানের পরে 15 বছরে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, আপনার পুনর্গঠন লাগবে, শুধু সংস্কারে হবে নাকি? তো কিন্তু সেটার প্রক্রিয়াটা কি হবে? একটা আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে আইসা সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো। এবং এই দেখেন, বিএনপি চাঁদাবাজ, এনসিপি দখলবাজ, পুনর্গঠনের কথা আপনি বলছেন, সেটার প্রক্রিয়াটা কি? আমি বলছি একটু দেখেন, বিএনপি চাঁদাবাজ, এনসিপি দখলবাজ, জামাত সচিবালয় দখল করে, তার মানে সমস্ত রাজনীতি খারাপ, ভালো কি অরাজনৈতিক এলিটসরা। এই যে একটা ক্যামোফ্লেজ, একটা হাইপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু ডেঞ্জারাস। এবং তার মধ্যে আপনার এদিকে আবার করিডোর ইস্যু আসতেছে। বাংলাদেশ দেখেন এমন একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছেন আপনি, এদিক দিয়ে ভারত পাকিস্তান উত্তেজনা, এদিক দিয়ে আপনার একটা সিভিল ওয়ার চলতেছে মিয়ানমারে, ফলে আপনি যুদ্ধের একটা ফ্রন্টলাইন স্টেটে আছেন। আপনার ন্যাশনাল ইউনিটি এবং রাজনৈতিক দলগুলোর সহ একটা জাতীয় ঐক্যমত ছাড়া আপনার এক্সিস্ট করা আগামী দিনে খুবই ডিফিকাল্ট হবে। এটা সাধারণ কাণ্ডজ্ঞানে বোঝা যাচ্ছে। সেখানে আপনি টোটাল রাজনীতি করেন। আমি বলতেছি না যে রাজনৈতিক দলগুলো আপনার একেবারেই ধুদে দোয়া তুলসী পাতা, সেটা কেউ বলছে না, কিন্তু রাজনীতি মানেই খারাপ। এখানে নির্বাচনের কথা বলা একটা ধরেন যে এমন একটা ব্যাপার, মানে এটা একটা মানে কি পাপ করে ফেলতেছেন নির্বাচনের কথা বলে। এই যে জায়গাটা আপনি চলে যাচ্ছেন, এইটার মূল্য দেখেন, রাজনীতিকে রাজনীতি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মোকাবেলার পরিণতি হয় ডেঞ্জারাস। তো ফলে আপনি যেটা বলতেছেন যে সংস্কারের মডেলটা কী হবে, সংস্কারের মডেল তো ভাই অলরেডি এখানে আছে। আমি যেটা বললাম যে আপনি আওয়ামী লীগকে ডিল করেন আগে। আওয়ামী লীগ যেভাবে প্রশাসন চালাইছে আপনি সেভাবে চালায়েন না। আওয়ামী লীগ যেই সংবিধান আলোকে দেশ চালাইছে আপনি সেটা করেন না। আওয়ামী লীগ যেভাবে নিয়োগ বাণিজ্য করছে আপনি সেটা করেন না। তার মানে পুরাপুরি আওয়ামী মডেলটাকে আপনি ডিসমেন্টাল করে দেন, তাহলেই তো দেশ সংস্কার হয়ে যায়। আওয়ামী লীগ ভোটের তোয়াক্কা না করে ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি তৈরি করছে। আপনি ভোট যে একটা নাগরিকের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের হাতিয়ার, সেটাকে আপনি ফিরে আনেন। ভোটকে উৎসবমুখর আনন্দমুখর বিয়া শাদীর ব্যাপার বানায়েন না। ভোটকে রিয়েলি নাগরিক অধিকার প্রয়োগের একটা উইপন আকারে, অস্ত্র আকারে আনেন। এবং এটা এমনভাবে কিভাবে হবে, সেটার জন্য তো প্রাতিষ্ঠানিকরণ লাগবে, সেটার জন্য তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া লাগবে, যে প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র, ব্যক্তি নির্ভর গণতন্ত্র না। মানে আপনি মাইক্রো পর্যায়ের কথা বলছিলেন, তো কি কি মাইক্রো পর্যায়ে পরিবর্তন হবে এই নির্বাচনটা নিশ্চিত করার জন্য? মাইক্রো পর্যায়ে পরিবর্তনের জন্যই তো আপনার আমরা যেটা বলতেছি যে নির্বাচন কমিশনকে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান আকারে 54 বছরও দাঁড় করানো যায়নি। সেটা আপনি দাঁড় করান কিভাবে? সেটা দাঁড় করানোর জন্য তো আপনি কমিশন প্রস্তাব করলেন। সেটা আপনি কিভাবে করবেন? সেটা করবেন রাজনীতির মধ্যে দিয়ে, বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে না। রাজনৈতিক দলগুলোকে দেখেন, এই অভ্যুত্থানটাকে যদি আপনি, এটা সম্মিলিত অভ্যুত্থানের যে ঐক্য, অভ্যুত্থানের যে স্পিরিট,
সেটাই তো আপনার পুঁজি দেশ গঠনের। আপনি কিভাবে করবেন অভ্যুত্থানের যে ঐক্যটা, স্পিরিটটা, সেটাকে বাস্তব, এটা একটা বিমূর্ত জিনিস স্পিরিটটা, সেটাকে বাস্তবায়ন করা, সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মধ্য দিয়ে আপনি দেশ গঠন করবেন। কি সেটা আমি আরো একটু ক্লিয়ার করে বলি। সেটা হলো যে অভ্যুত্থানের যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেটা নামলো, ও তো কোনো চাকরির জন্য নামে নেই। ও দেখতে চাইছিল যে মনে করছিল যে এইভাবে মানুষকে পাখির মতো গুলি করে মারা অন্যায়, এই অন্যায় চলতে পারে না। তার মানে এই যে সলিডারিটি, এই যে অন্যের মর্যাদাকে গুরুত্ব দেওয়া, এইটাই হলো সংস্কার। এই জায়গাটা আপনি যদি ফিরে আনতে পারেন, রাষ্ট্রে প্রত্যেক নাগরিক, মানে রাষ্ট্র হলো দায়বদ্ধ থাকবে নাগরিকদের কাছে, নাগরিকরা না। জনাব বাবুল যদি আর কিছু যোগ করার থাকে। না, আমি কে যোগ করব, উনি ব্যাপারগুলো পরিষ্কার করে আসলে বলেছেন। হয়েছে কি, না হচ্ছে মানে ঘরকা না ঘাটকা, না হচ্ছে সংস্কার, না হচ্ছে নির্বাচন, কি লাভ হচ্ছে আমি জানি না। মাঝখান থেকে কোলের ডলায় মশুরি চ্যাপটা, নিজেদের মধ্যে বিভেদ বিভাজন, আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার। আপনি দেখেন অভ্যুত্থানের 3 মাস পর্যন্ত আওয়ামী লীগের যে বাস্তবতা, এই 9 মাসে এসে সেই বাস্তবতা আছে। তারা তো ডালপালা শেকড় প্রসারিত করছে, কিন্তু সর্ববেশি গ্রামে যান কিনা জানি না, মানুষের মধ্যে একটা অনাস্থা, অবিশ্বাসের বাস্তবতা আছে। প্রত্যেকেরই প্রশ্ন, ভাই নির্বাচন হবে তো, আদৌ হবে তো, কবে হবে? এই যে আপনি একটা অনিশ্চয়তার মধ্যে রাখছেন। হ্যাঁ, অন্যদিকে আওয়ামী লীগ ফিরে আসছে বিভিন্ন জায়গায় এবং হামলা করারও সুযোগ পাচ্ছে। কেন পাচ্ছে? এই যে আওয়ামী লীগকে যদি আপনি, উনি যেটা বললো, আপনি কিভাবে ডিল করবেন, এবং এটা আপনি সংস্কার দিয়ে আওয়ামী লীগ ডিল হবে, আর সংস্কারের জন্য মানে দেরি করে করে আওয়ামী লীগের আসার পথ আপনি উন্মুক্ত করে দিচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। হ্যাঁ, আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে আর যাতে না আসতে পারে, এর জন্য একটা সম্মিলিত আমাদের ঐক্য দরকার, এবং এই বিষয়ে ঐক্য অলরেডি আছে। এখন সেটা কোন পর্যায়ে কিভাবে আপনি করবেন, সেই বিষয়ে একটা কমিশনের মতামত বা মানে সর্বদলীয় মতামত আপনি অবশ্যই নিতে পারেন, নিয়ে অবশ্যই এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন পজিটিভলি দ্রুততম সময়ে। জি, ধন্যবাদ। মনিরা সাহেব যদি আর কিছু যোগ করার থাকে। জি, দেখেন আসলে আমাদের যে ফ্যাসিবাদী কাঠামো যেটার উপরে আসলে ডিপেন্ড করেছিল, সেটা হচ্ছে আমি যদি বলি এককেন্দ্রিক ক্ষমতার কাঠামো, তারপরে দলীয় বিবেচনায় নিয়োগ, তারপরে পক্ষপাতমূলক যে নির্বাচন ব্যবস্থা, এবং আমি আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার ব্যবস্থা, নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা। সুতরাং এই জিনিসগুলো যদি মানে ঠিক না করা হয়, আমরা এগুলোকেই বলছি মৌলিক সংস্কার। এখন এগুলো যেহেতু ঐকমত্য কমিশনের সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে, এবং ঐকমত্য কমিশন চেষ্টা করছে যে একটা জুলাই চার্টার বানাবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলছি যে এই 4টা বিষয় যাতে আবার ফিরে না আসে, এটা এই আমরা বলছি যে এই এককেন্দ্রিক ক্ষমতা, দলীয় বিবেচনায় নিয়োগ, এই জিনিসগুলো যদি এনসিপিও আসে এবং এই জিনিসগুলো যদি করা যায়, সেক্ষেত্রে এনসিপিও এই ফ্যাসিস্ট হয়ে কিন্তু সরকার থেকে নেমে যাবে এবং জনগণই তাদের নামাবে। সুতরাং এই জিনিসগুলোর সংস্কার অবশ্যই হতে হবে, এবং যেটা আমাদের আলোচনায় উঠে এসছে যে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগকে কীভাবে ডিল করতে হবে, এটা সকল রাজনৈতিক দলগুলোর ঐকমতের ভিত্তিতে, এবং আসলে কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক করা যাবে না। এটা সকলেরই এই ঐকমত্যে আসতে হবে প্রথমে, এবং তারপরে অবশ্যই মৌলিক সংস্কারের দিকে যেতে হবে। এবং আমরা বলছি যে মৌলিক সংস্কারে যেই সংস্কারগুলো আসলে এই মুহূর্তেই করা সম্ভব, অধ্যাদেশের মাধ্যমে সেগুলো করে ফেলা প্রয়োজন, এবং নির্বাচনের দিকে আমাদের যাওয়া প্রয়োজন। এক্ষেত্রে কোনোই দ্বিমত নেই, এবং অনেকেই ভাবেন এনসিপি নির্বাচন বিমুখ, কিন্তু এইটা ভাবার কোনো অবকাশ নেই। তবে আমরা বলছি যে যেই মৌলিক কাঠামোগুলো আসলে যেই সংস্কারগুলো আমরা এই মুহূর্তে করতে পারবো না এবং অধ্যাদেশের মাধ্যমে করতে পারবো না, সেগুলোর জন্য আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যেই শাসন ব্যবস্থার ফ্যাসিস্ট কাঠামো, যেটা আসলে আওয়ামী লীগের সময় গড়ে তোলা যে ইনস্টিটিউশন, সেটা ভেঙে দিতে হবে, এবং সেটা যদি হয় তাহলে আদতে জনগণই সকল ক্ষমতার উৎস হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।